আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি মোটামুটি। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি পাঠে চলে যাব। তো গত পাঠে আমি পড়িয়েছিলাম রাসায়নিক বন্ধনের কিছুটা অংশ, আজকে সেখান থেকে শুরু করব ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে আমার এই ক্লাসটা শেষ করা হয়েছিল সংকেত পর্যন্ত গিয়ে, সংকেত কি এবং সংকেত কিভাবে লেখা হয় সেই পর্যন্ত গিয়ে শেষ করছিলাম। আজকে ওই সংকেতের আর একটু ধারণা দিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে সংকেত যদি লিখতে যাও তোমাকে ওই মূলকগুলোর নাম এবং যোজনী অবশ্যই তোমাকে জানতে হবে এবং কমপক্ষে 20টা মৌলের যোজনী জানতে হবে, তাহলে তুমি সংকেত লিখতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে মৌলকগুলোর যোজনী কি ছিল, যে NH4 অ্যামোনিয়াম এর যোজনী ছিল কত? NH4 যোজনী ছিল 1। ফসফোনিয়াম PH4 যোজনী কত ছিল? 1। তারপরে হাইড্রক্সিল মাইনাস সমান যোজনী কত ছিল? 1। তারপরে কার্বনেট CO3 কার্বনেট যোজনী কত ছিল? 2। তারপরে হচ্ছে ফসফেট SO4 যোজনী কত ছিল? ফসফেটের যোজনী 2। তারপরে ছিল ধরো নাইট্রেট NO3 নাইট্রেটের যোজনী কত? নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তারপরে খেয়াল করো যে আর কি আছে, ফসফেট PO4 ফসফেটের যোজনী কত? 1। এখন তোমাকে এই যোজনী সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে এবং এটি হচ্ছে যৌগমূলক। এগুলো হচ্ছে যৌগমূলক। তো এই যৌগমূলক যোজনী, এরপরে তোমরা নিশ্চয়ই জানো যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের যোজনী কত? 1 থেকে 20 পর্যন্ত মৌলের যোজনী কত? হাইড্রোজেন থেকে শুরু করে 20 পর্যন্ত। এর মধ্যে তোমার 3টা মৌল আছে নিষ্ক্রিয় মৌল, যা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। এই 3টা মৌল হচ্ছে নিষ্ক্রিয় মৌল এই 20টার মধ্যে। এরপরেও রয়েছে মোট নিষ্ক্রিয় মৌল হচ্ছে 6টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এখন সংকেতটা যদি আমরা লিখতে যাই, সংকেত খেয়াল করো, সংকেত অনেকভাবে সংকেত লেখা যায়। তার মধ্যে আমরা যোজনী দিয়ে যদি লিখি তাহলে একটু খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইড, দেখো সংকেত হয়েছে কি না। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সংকেত। এটা কি সঠিক? উত্তর হচ্ছে এটা সঠিক, কিন্তু এটা ভুল। কেন ভুল হইল? খেয়াল করো, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তারা পারস্পরিক বিনিময় করলে 1-1 হয়। তাই এটার যোজনী বা এটা তোমার যৌগ গঠন করে। এটা কিন্তু সেরকম না। এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। যখন তুমি সংকেত লিখতে যাইবা তখন যোজনী বিনিময় করে লিখতে হবে। অর্থাৎ ক্লোরিনেরটা দিতে হবে ম্যাগনেসিয়ামকে, ম্যাগনেসিয়ামটা দিতে হবে ক্লোরিনকে। ম্যাগনেসিয়ামের 2, এখানে 2 বসাইতে হবে। যদি এবার 2 বসাও তাহলে সংকেত সঠিক। এটা হচ্ছে মৌলের ধারা। এবং এখন যদি যৌগ ধারা করো, যৌগের ধারা যদি তুমি সংকেত লিখতে যাও, যৌগের ধারা সংকেত লিখতে গেলে যদি তুমি লেখো যে সোডিয়াম, এই যে সোডিয়াম, এই যে ফসফেট PO4 ফসফেট। একটু খেয়াল করো, এটা মৌলের নিয়ে আচরণ করে আর এটা হচ্ছে মৌল।
হ্যাঁ, মৌলের যোজনী কত আর মৌলের নিয়ে আচরণ করে যৌগমূলকের যোজনী কত? ফসফেটের যোজনী অলরেডি, এটা সরি এটা বলেছে, এটা হচ্ছে 3। তা ফসফেটের হচ্ছে 3, তাহলে তোমাকে এখানে দিতে হবে 3 আর সোডিয়ামের কত 1, তার মানে 1 দিতে হয় না, তাহলে হয়ে গেল ফসফেট Na3PO4। তারপরে অ্যালুমিনিয়াম নাইট্রেট, ধরো অ্যালুমিনিয়াম নাইট্রেট NO3 নাইট্রেট। একটু খেয়াল করো বার করে, নাইট্রেটের যোজনী কত? আমি লিখছি এটি পূর্বে, নাইট্রেটের যোজনী নাইট্রেট কই লিখছি, নাইট্রেট 1। নাইট্রেটের যদি 1 হয় তাহলে 1 বসাবে, এখানে 1 বসানোর দরকার পড়ে না। কাজেই অ্যালুমিনিয়ামের যোজনী কত আমরা জানি, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এখানে তোমাকে অবশ্যই 3 বসাইতে হবে। আচ্ছা, এইভাবে তুমি যে সংকেতটাই লেখো না কেন, যেমন ধরো কপার লেখলা, কপার সালফেট, খেয়াল করো এটা হচ্ছে কি না, হচ্ছে, কারণ কপারের যোজনী হচ্ছে 1 2 2, অবশ্যই সালফেট মূলকের যোজনী হচ্ছে 2, তাহলে 2 2 দ্বারা ভাগ করলে কাটা যায়, অর্থাৎ কপার সালফেট সঠিক। সোডিয়াম, ধরো সোডিয়াম সালফেট SO4, সোডিয়াম সালফেট যদি লিখতে যাও তাহলে সোডিয়াম সালফেট লিখতে গেলে সোডিয়াম সালফেটের যোজনী অবশ্যই বিনিময় করতে হবে। সোডিয়ামের যোজনী কত আর সালফেট মূলকের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর সালফেট মূলকের যোজনী হচ্ছে 2। এখন বিনিময় করলে দেখা যাবে যে সোডিয়ামের নিচে আসবে 2 আর সোডিয়ামেরটা যাবে সালফেটের নিচে 1, অর্থাৎ দিতে হবে না। এটা হচ্ছে মূলক দ্বারা, এগুলো হচ্ছে মূলক, এটি হচ্ছে মূলকের সাহায্যে, এটা হচ্ছে মূলকের সাহায্যে। আর মূলকের সাহায্যে যদি মূলক ছাড়া যদি লিখতে যাও তাহলে সেগুলো হচ্ছে এইগুলো মূলক ছাড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই হচ্ছে সংকেত, কোনো যৌগের সংকেত। এখন নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা নিয়ে আমরা একটু আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাস কি এবং তার স্থিতিশীলতা কেন নিষ্ক্রিয় গ্যাস কেন স্থিতিশীল? নিষ্ক্রিয় গ্যাস 6টি। নাম্বার ওয়ান হচ্ছে হিলিয়াম, নাম্বার 2 নিয়ন, নাম্বার 3 আর্গন, নাম্বার 4 ক্রিপ্টন, নাম্বার 5 জ্যানন, নাম্বার 6 রেডন Rn। এখন তোমাকে অবশ্যই এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানতে হবে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি জানতে যাও তাহলে একটা জিনিস মুখস্থ করে রাখবে যে এটি হচ্ছে 118টা মৌলের মধ্যে এই 6টা মৌল হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এদের যোজনী হচ্ছে 0, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এদের স্থিতিশীলতা সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাকে একটু এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা তোমাকে জানা থাকতে হবে। হিলিয়ামের 2 10 18 36 54 86, এই হচ্ছে তোমার এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর বা ইলেকট্রন সংখ্যা। এখন এইগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আমরা প্রথমত ইলেকট্রন বিন্যাস করি হিলিয়াম, হিলিয়াম নাম্বার হচ্ছে 2। খেয়াল করো ভালো করে, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, আবার বলতেছি যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা কেন, খেয়াল করো ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এটা হচ্ছে 1s2, হিলিয়ামের পরে হচ্ছে নিয়ন হচ্ছে 10, এটা হচ্ছে 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 3 তো ওই তো গেছে 6 আর 2 8 9 10। আচ্ছা, এবার খেয়াল করো 18 নম্বরে কি আছে, 18 নম্বর আর্গন হচ্ছে 18 নম্বর আর্গন। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে হবে 1s2 2s2 2p6
2p6 3s2 3p6 গুণে দেখো 18টা হচ্ছে 12 13 14 15 16 17 18 হিলিয়াম নিয়ন আর্গন পরে ক্রিপ্টন কে আর ক্রিপ্টন হচ্ছে 36 তে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d10 4s2 4p6 গুণে দেখো 36 জেনন অ্যাক্সিস জেনন 54 নাম্বার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p6 এই হচ্ছে তোমার এই পর্যন্ত 10 10 10 20 আর 10 30 40 46 47 48 আর হলো 6 54 রেডন এরপর হচ্ছে রেডন অর্থাৎ 86 এটা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f 14 পরে 5s2 5p6 5p6 5d10 5d10 তারপরে হচ্ছে 6x2 6p6 আচ্ছা এ পর্যন্ত হচ্ছে 60 আর 70 80 আর 6 86 এ পর্যন্ত হচ্ছে 60 আর 2 62 আর 6 62 আর 6 68 আর 10 78 আর 2 80 আর হচ্ছে 6 এখন খেয়াল করো যে এটা বাদ দিয়ে খেয়াল করো 2s2 2p6 3s2 3p6 4s2 4p6 5s2 5p6 তারপরে হচ্ছে 5 গেল 6s2 6p6 শেষের ইলেকট্রন বিন্যাস দেখো একমাত্র হিলিয়াম ব্যতীত আর যে সকল 5টা নিষ্ক্রিয় মৌল রয়েছে এই 5টা নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত 2 মানে কক্ষপথ দুই বলতে বোঝানো হয় কক্ষপথ আর উপরে গেলেন ইলেকট্রন তাহলে 6 আর 2 কত শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে মানে 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন হচ্ছে কত 8 এটা হচ্ছে নিয়নের ক্ষেত্রে হচ্ছে 8 ধরো আর্গনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কত হবে 8 আর্গনের ক্ষেত্রে 8 ক্রিপ্টনের ক্ষেত্রে হবে 8 সবটির ক্ষেত্রেই 8 অর্থাৎ আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হিলিয়াম ব্যতীত আর যে সকল নিষ্ক্রিয় গ্যাস আছে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ অরবিটে মোট 8টি ইলেকট্রন থাকে আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে সর্বমোট 8টি ইলেকট্রনই থাকতে পারে 8টি ইলেকট্রনের বেশি থাকতে পারে না কাজেই যেহেতু 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ অর্থাৎ একে অষ্টক পূর্ণ বলা হয় আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে হিলিয়ামের অনলি একটা শক্তি স্তর রয়েছে একটা শক্তি স্তরের একটা উপশক্তি স্তর মানে উপস্তর রয়েছে সেটা হচ্ছে এস আর এই এস উপশক্তি স্তর পূর্ণ হওয়ায় এটাও স্থিতিশীল
কাজেই হিলিয়ামও স্থিতিশীল, আর হিলিয়াম ব্যতীত অন্যান্য যে সকল নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে বিধায় তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে না, ইলেকট্রন বর্জন করতে পারে না, তাই এদেরকে স্থিতিশীল মৌল বা স্থিতিশীল গ্যাসীয় পদার্থ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে কী হয় এবং কতটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে একটু খেয়াল করো, যে প্রত্যেকটারই সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে জানি যে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি। তো আমরা যখন তোমরা পূর্বের চ্যাপ্টার অর্থাৎ ইসাক স্যারের যে পর্যায় সারণী পড়াচ্ছে সেখানে তোমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন। আজ আমি শুধু ইলেকট্রন বিন্যাসটা এই নিয়মগুলো আমি অবশ্যই দেখাইলাম না, জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইলাম। এটার একটা নিয়ম আছে, যে এটার নিয়মটা কি, এটার মূলত তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে 2n² সূত্র অনুসারে, 2n² সূত্র অনুসারে, একটা হচ্ছে শক্তির ক্রম অনুসারে, আরেকটা হচ্ছে ব্যতিক্রম। এই 3 ধরনের ইলেকট্রন বিন্যাস রয়েছে। 2n² এইটার দ্বারা শুধু 1 থেকে 18 পর্যন্ত এর ইলেকট্রন বিন্যাস করা যায়, এরপরে শক্তির ক্রম অনুসারে, এটাই সাধারণ নিয়ম। হ্যাঁ, ব্যতিক্রম কিছু নিয়ম আছে। ব্যতিক্রমের মধ্যে তোমার আছে ক্রোমিয়াম আছে, কপার আছে, আরমল আছে, যেগুলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মৌলগুলো কেন স্থায়ী, কারণ তারা কোনো ইলেকট্রন গ্রহণও করতে পারে না, সর্বশেষ শক্তি স্তরে তারা কোনো ইলেকট্রন বর্জনও করতে পারে না। কাজেই তাদের শেষের শক্তি স্তর ব্লক হওয়াতে তারা ইলেকট্রন গ্রহণ বর্জন করতে পারে না। কাজেই আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এর পরে যে জিনিসটা বইয়ে আছে সিলেবাসের অন্তর্ভুক্ত, তো সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে যে 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়ম। যে 2 এর নিয়ম হচ্ছে যে সকল, সাধারণভাবে বলা যায় যে 2 এর নিয়ম হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, মানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাকে 2 এর নিয়ম বলে। আর যে সকল মৌল সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেই সকল মৌলকে বলে তোমার অষ্টক নিয়ম বলে। এই যে শেষের যে 5টা দেখাইলাম আমরা, এটা হচ্ছে অষ্টক নিয়ম। আর প্রথম যেটা দেখাইলাম এটা হচ্ছে তোমার 2 এর নিয়ম। আচ্ছা, এখন যে মৌলটা তোমার হচ্ছে যে এখানে খেয়াল করো যে লিথিয়াম লিথিয়াম 3 নম্বর, এটা তোমার যদি ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে তাহলে এটা বর্জন করে কোথায় আসবে? হিলিয়ামে আসবে। হিলিয়াম হচ্ছে 2। তাকে কয়টা ইলেকট্রন বর্জন করে হিলিয়ামে আসতে হবে? একটা ইলেকট্রন বর্জন করে হিলিয়ামে আসতে হবে, একটা ইলেকট্রন বর্জন করতে হবে। একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বর্জন করবে। অর্থাৎ যে সকল মৌল ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, মানে তাকেই 2 এর নিয়ম বলে। যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন করে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাকে অষ্টকের নিয়ম বলে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় গ্যাসের, আর এই 8টি ইলেকট্রন ধারণ করার জন্য যে সকল মৌল সক্রিয় হওয়ার চেষ্টা করে সেই সকল মৌলকেই তোমার সেই সকল নিয়মটাই হচ্ছে অষ্টকের নিয়ম। তো এই গেল 2 এর নিয়ম আর হচ্ছে অষ্টকের নিয়ম। সোজা কথা বলতে পারো যে হিলিয়াম, যে সকল মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাকে 2 এর নিয়ম বলে, যে সকল মৌল অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাকে অষ্টকের নিয়ম বলে।
আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এখন আমরা যে জিনিসটা যে জিনিসটা আমরা অধ্যায়টার নাম হচ্ছে কি, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন দুই প্রকার, তোমাদের বইয়ে 3 প্রকার, আর অনেক ধরনের বন্ধন রয়েছে। তোমাদের বইয়ে 3 প্রকার বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। আর অনেক ধরনের বন্ধন রয়েছে, সিগমা বন্ধন, পাইপ বন্ধন, সেগুলো তোমাদের বইয়ে আলোচনা নেই, কাজে সেগুলো নিয়ে আমিও আলোচনা করব না। আমি তোমাদের এই 3টা বন্ধন নিয়ে আলোচনা করব, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। বন্ধনের প্রকারভেদ, বন্ধন কয় প্রকার? বন্ধনের প্রকারভেদ, বন্ধন 3 প্রকার। এক নম্বর হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। 3 নম্বর হচ্ছে ধাতব বন্ধন, ধাতব বন্ধন। এই হচ্ছে তোমাদের বইয়ে এই সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে এই 3টা বন্ধন। আর অনেক ধরনের বন্ধন রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেগুলো পড়ারও দরকার নেই। একটা জিনিস খেয়াল করো, প্রথমে আছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে যে সকল মৌল ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধানযুক্ত আয়ন এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়ন উৎপন্ন করে, এবং এই আয়নদ্বয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘটে, তাকে আয়নিক বন্ধন বলে। আর সোজা হিসেবে তুমি বলতে পারো এইভাবে, সোজাভাবে যদি আমরা আলোচনা করি তাহলে একটু খেয়াল করো, আরও আমরা একটু সহজ করে দিই, যে কোনো মৌল ইলেকট্রন বর্জন করে, যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক অথবা ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়, এবং এই আয়ন দ্বয়ের মধ্যে যে আকর্ষণ বলে পরস্পরের সাথে যুক্ত হয় তাকে আয়নিক বন্ধন বলে। এই সংজ্ঞাটা তোমরা একটু সহজভাবে দিতে পারো, সেটা হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে ধাতু যোগ অধাতু, ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস অধাতু সমান সমান আয়নিক বন্ধন। তাহলে ধাতু প্লাস অধাতু, তুমি এইভাবে বলতে পারো যে ধাতু এবং অধাতুর বন্ধনকে আয়নিক বন্ধন বলা হয়। সংক্ষিপ্তভাবে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। এখন তোমাকে চিনতে হবে যে কোনগুলো ধাতু এবং কোনগুলো অধাতু। 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত মৌল তোমরা অবশ্যই জানো যে 1 থেকে 20, 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন আর 20 নম্বর হচ্ছে কি ক্যালসিয়াম। এই 20 নম্বর এর মধ্যে কোনটি ধাতু এবং কোনটি অধাতু এটা তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, যে কোন মৌলটি ধাতু, হাইড্রোজেন কি ধাতু না অধাতু, হাইড্রোজেন অধাতু। এরপরে আছে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরপরে হচ্ছে লিথিয়াম হচ্ছে, অর্থাৎ এক কথা হচ্ছে যে সকল মৌল ইলেকট্রন বর্জন করে তাকে বলে ধাতু, যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে সেই সকল মৌলকে বলা হয় অধাতু। যে সকল মৌল ইলেকট্রন বর্জন করে, যেমন ধরো লিথিয়াম প্লাস লিথিয়াম ইলেকট্রন বর্জন করে, কাজেই লিথিয়াম হচ্ছে ধাতু। আর সোডিয়াম ইলেকট্রন বর্জন করে, কাজেই সোডিয়াম হচ্ছে ধাতু। তো একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো ভালো করে, যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু খেয়াল করি যে সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন প্রকৃতিটা কি একটু খেয়াল করলে আমরা একটু লক্ষ্য করি যে এর বন্ধন প্রকৃতি। সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন প্রকৃতি, সোডিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম ক্লোরাইড NaCl এর বন্ধন
এর এর বন্ধন প্রকৃতি, এর বন্ধন প্রকৃতিটা কীরকম হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে সোডিয়াম হচ্ছে সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তোমাকে আমি একটু আগে বলছিলাম যে ধাতু প্লাস অধাতু সমন্বয়ে গঠিত বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। সোডিয়াম তুমি দুইটা চিত্র আঁকো পাশাপাশি, একটা হচ্ছে সোডিয়াম প্রথম শক্তি স্তরে দিবা 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 1টা ইলেকট্রন। এখানেও খেয়াল করো ভালো করে, 3টা শক্তি স্তর দিবা, 3টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে দিবা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দিবা 8টা, তৃতীয় শক্তি স্তরে দিবা তুমি যেহেতু ক্লোরিন দিবা 7টা, 6, এই আরেকটা দিয়ে দিলাম এই জায়গা, ধরো 7। তাহলে সর্বশেষ শক্তি স্তরে এই ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, 2, 4, 6, 7টি ক্লোরিন। আর এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিনের এই একটা ইলেকট্রন কি করবি? সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবি। কাকে? ক্লোরিনকে যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে এই শক্তি স্তরে আর কোনো ইলেকট্রন থাকে না, তাই এই শক্তি স্তরটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কাজেই 2টা শক্তি স্তর দিবা তোমরা, প্রথম শক্তি স্তরে 2টি, পরের শক্তি স্তরে দিবা ইলেকট্রন 8টি। যদি 8টি দেই আমরা, 8টি ইলেকট্রন দিই, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিই, তাহলে কয়টা ইলেকট্রন চলে গেল? একটা ইলেকট্রন সে চলে গেল, অর্থাৎ প্লাস একটা ইলেকট্রন বর্জন করলো, অর্থাৎ Na+। এইখানে কয়টা ইলেকট্রন আসলো? একটা আসলো। একটা যদি আসে তাহলে তার শেষ শক্তি স্তরে কয়টা ছিল আগে? শেষ শক্তি স্তরে ছিল আগে 7টা। যদি একটা আসে তাহলে শেষ শক্তি স্তরে কয়টা হবে? খেয়াল করো, 6টা 7টা। এটা ছিল আগে, যেহেতু সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনে চলে আসছে, এজন্য ক্লোরিনের ইলেকট্রন হবে আরেকটি। এবার খেয়াল করো যে এরা সবাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এবং ক্লোরিন তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করে। 2টা, 8টা আর 8টা, 16, 17, 18 হচ্ছে আর্গন। 8টা ইলেকট্রন শেষ কক্ষপথে, যেহেতু 8টা, এটা শেষ কক্ষপথে 8টা, অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস, এটা অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবে তারা বন্ধন গঠন করে। তো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন কাঠামো, বন্ধন প্রকৃতি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে তোমরা এই কাজটা করে রাখবে যে লিথিয়াম ক্লোরাইড, এটা পারবে অবশ্যই, লিথিয়াম ক্লোরাইড। আর যদি আরও পারো তাহলে এটাও করে নিবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই 2টা কাজ তোমরা করবে। লিথিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বন্ধন কিভাবে গঠিত হয়, কিভাবে বন্ধনে আবদ্ধ হয়। যে সোডিয়াম কি একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অপরদিকে ক্লোরিন তার শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে, সেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবেই তারা বন্ধন গঠন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সময় স্বল্পতার কারণে আর ব্যাখ্যা করা যাচ্ছে না, আগামী ক্লাসে ইনশাল্লাহ পরে সমযোজী এবং ধাতব বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, সবসময় বাসায় থাকবে এবং পড়াশোনা করবে ঠিক মতনে, মাদক থেকে দূরে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।